সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, এমন প্রস্তাবে বিএনপির স্থায়ী কমিটির সম্মতি। দ্বিমত রয়ে গেছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রশ্নে, কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন সরে এসেছে এনসিসি প্রস্তাব থেকে। এতে করে সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মোতাদাগে অগ্রগতি নিশ্চিত হয়। সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, নারী প্রতিনিধিত্বর মতো বিষয়গুলোতেও ছাড় কিংবা ঐকমত্যের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা কতটুকু, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় কিছুটা ঐক্য কিছুটা অনৈক্য। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নুরুল হক নূর, সভাপতি, গণ অধিকার পরিষদ, এবং এম এ আজিজ, প্রধান সম্পাদক, দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে স্থানীয় ভোট চায় বিএনপি, বিপরীত অবস্থানে জামায়াত। মূলনীতি, এনসিসি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে দলগুলোর ভিন্ন মত। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জলের সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার, কাল তোলা হবে আদালতে। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনীতিকদের সংশ্লিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। ইমেইলে নেওয়া হলো আওয়ামী লীগ নেতা নানক ও মির্জা আজমের লিখিত জবানবন্দি। অর্থ উপদেষ্টার বৈঠকে সাড়া না দিয়ে কঠোর কর্মসূচির ডাক এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। দাবি না মানলে 28 জুন শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। এবং কাল শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা। আসন বিন্যাসে দূরত্ব রাখা, মাস্ক ব্যবহার সহ 33 দফা নির্দেশনা। প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, দাবি শিক্ষা বোর্ডের। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনাম, ফিরছি আলোচনা। আপনাদের দুজনকে আরো একবার স্বাগত আজকের সম্পাদকীয়তে। বড় বড় যে ঐক্যের জায়গাগুলো রয়েছে, সংস্কার প্রসঙ্গ, বিভিন্ন বিষয়, সেখানে একটি বড় বিষয় ছিল একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এর বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। সেখানে বিএনপির একমতের যে খবরটি আসছে, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নুরুল হক নূর, আপনার কাছেই শুরুতে আসতে চাই, এই একমত হওয়ার ব্যাপারটা আসলে কি ইঙ্গিত দিচ্ছে? এখানে একমত হওয়ার পেছনে বা এর সাথে আরেকটা শর্ত আছে, ওইটা মিডিয়ায় খুব বেশি আলোচনা নেই, বরং শুধু এনসিসি বা এমন কোন পর্ষদের চিন্তা বাদ দিলে, রাইট, শুধু 10 ইয়ার্সে বিএনপি একমত হয়েছে, এই বিষয়টা আলোচনা এসেছে। তারা কিন্তু আরো একটা বিষয়, যদি সেটা না থাকে ওই শর্তে একমত হবে, এরকম একটা বিষয় বলেছে, যেটা হচ্ছে এর আগের দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাইয়ের আগের আলোচনাটায় কমিশনের আলোচনা যেটা আমরা শুনেছি, যে একটা প্যাকেজ আলোচনা বা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা সাপেক্ষে কিছু কিছু জায়গায় বড় একটা পার্টি হিসেবে এখন বিএনপি ধারণা করছে যে তারা সরকার গঠন করতে যাচ্ছে। সেই জায়গা থেকে এখন পাওয়ার ব্যালেন্সের ক্ষেত্রে বা অনেকগুলো সংস্কারের প্রশ্নে বিএনপি তো মনে করছে যে এই সংস্কারটা হলে তাদের সরকারের আসলে অনেক ক্ষেত্রে রাশ টেনে ধরা হবে কিংবা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে। এই বিবেচনা হয়তো বিএনপি অনেক প্রস্তাবে দ্বিমত পোষণ করতেছে। যেমন এই এনসিসির ধারণাটা ভালো ছিল যদি গঠন করা যেত, কিন্তু যেহেতু আমি যতদূর জানি এটা প্রকাশ্যে ওইভাবে অবস্থান না আসলেও অভ্যন্তরীণভাবে বা বিভিন্ন বোঝাপড়ার আলোচনা এটা যে বিএনপি কোনোভাবেই এনসিপি তো না, এনসিসি যেটা জাতীয় সাংবিধানিক পরিষদ, তো এই পরিষদ বা কাউন্সিল, এইটার প্রশ্নে বিএনপি একটু একমত হতে চাচ্ছে না। এখন কমিশন কিংবা আমরা সকলেই চাচ্ছি যে বিএনপি ওয়ান অফ দ্য মেজর স্টেক হোল্ডার হিসেবে সবাই মিলেই একটা ঐক্যমতের জায়গায় যায়। বিশেষ করে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যদি দ্বিমত হয় বা অনৈক্য থাকে তাহলে তো আগানো একটু মুশকিল। সেই জায়গা থেকে কমিশন এবং আমরাও কিছু অভ্যন্তরীণ আলাপ আলোচনার ভিত্তিতে এনসিসি থেকে সরে গিয়ে এখন একটা কমিশন করা হচ্ছে, যেটার নাম দেওয়া হয়েছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। কার্যত যেটা অনেকদিন ধরেই আলাপ আলোচনা হচ্ছে যে নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, মানবাধিকার কমিশন, এই রকমের কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আইনের দ্বারা আপনার বিশেষ করে আরোপিত কিছু নিয়োগ, সেইটা এই কমিটি অ্যাপয়েন্টমেন্ট করবে। সেই কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং আমরা যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে অনেকখানি একমত, তাহলে দুই হাউজের স্পিকার, প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি এবং প্রধান বিরোধী দল ব্যতীত সংসদের অন্য বিরোধী দলসমূহের একজন প্রতিনিধি,
মোট 7 জন ব্যক্তি হয়। তো এই 7 জন ব্যক্তি এই অ্যাপয়েন্টমেন্টগুলো নিশ্চিত করবে। এখন বিএনপি এনসিসির পরিবর্তে সংস্কার কমিশন অন্য অনেকের আলোচনা সাপেক্ষে এই জায়গাটাতে আসছে, এইটাও কিন্তু বিএনপি একমত হচ্ছে না। সো তাহলে বিএনপির ওই যে প্রধানমন্ত্রীর টেনিউরে যেটা তারা একমত পোষণ করছে বলে গণমাধ্যমে খবর এসেছে বা যেটা এসেছে যে 10 বছর একমত, তারা বলছে যে ওই শর্তে যদি এনসিসি বা এই এনসিসির লাইক মতো কোনো মাইন্ডেড যে একটা পর্ষদ। বডি ভাবা হচ্ছে যে এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ, এইটা কিন্তু থাকবে না। কিন্তু আমার মনে হয় যে আন্দোলনের আজকে আমরা পুরো হাউজের যে সেন্টিমেন্ট এবং কমনলিও আপনি মানুষের যদি চিন্তা ভাবনার কথা বলেন, আমরা তো সবাই চাই যে একটা বিতর্ক মুক্ত শক্তিশালী নির্বাচন ব্যবস্থা গঠিত হোক। অ্যাটর্নি জেনারেল একেবারেই মানে দলীয় মুখপাত্র না হয়ে রাষ্ট্রের মুখপাত্র হিসেবে কাজ করবে। মানবাধিকার কমিশন, মহা হিসাব নিরীক্ষকের মতো পদগুলো, এইগুলো রাজনৈতিক আপনার প্রভাবের ঊর্ধ্বে থাকুক। সেই জায়গা থেকে যে এনসিসির পরিবর্তে ক্ষমতা কম দিয়ে আসলে এখন যে সংবিধিবদ্ধ বা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের যে কমিটি, আমি মনে করি এইটা পার্লামেন্টারি ডেমোক্রেসি কিংবা আমরা যেই জায়গা থেকে এই সংস্কার লাভগুলো করছি, যে বিশেষ করে বাংলাদেশের বিদ্যমান ক্ষমতা কাঠামোতে প্রধানমন্ত্রী যিনি হয় কিংবা সরকারি দল বিশেষ করে একচ্ছত্র ক্ষমতার আধিপত্য, ওই ব্যালেন্সটা করা, এই বিষয়ে আমার মনে হয় বিএনপি তো শেষ পর্যন্ত সেন্টিমেন্টের আলোচনায় তারা এই জায়গায় একমত হবে, যেটা আজকের হাউসেও অনেকে বলছে যে তারা তাদের ফোরামে আলোচনা করে যেন এই বিষয়টাতে ইতিবাচক হয়। তো এইখানকার আলোচনাটা এই জায়গায়। দ্বিতীয়ত সংবিধানের মূল নীতির বিষয়ে এইটা বিএনপির খুব বেশি আপত্তি নেই এখানে। আপনার যেটা সংস্কার কমিশন অন্যদের আলাপ আলোচনার সাপেক্ষে যে একটা আলোচনার জন্য আপনার লাইন ঠিক করেছিল যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্র, এই 4টা জায়গাতে অনেক দলই একমত পোষণ করছে। যদি এখানে আবার বলতে পারেন কিছুটা বামপন্থী দল, কিছু ডানপন্থী দলের একটু মতানৈক্য তৈরি হচ্ছে, যে তারা অনেকেই বলছে যে কেউ বলছে যে এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্রের পাশাপাশি ধর্মীয়, আমরাও প্রস্তাব করেছিলাম সম্প্রীতি এবং আপনার ধর্মীয় স্বাধীনতা, কেউ বলছে ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, এইখানে বিএনপির খুব বেশি বিরোধ নাই বা অন্যদেরও নেই। এইখানে বাম ডানের একটু মতানৈক্য হচ্ছে। কিন্তু আমরা যেটা বারবার বলছি যে 100% ঐক্যমত কিন্তু শেষ পর্যন্ত অনেক ইস্যুতেই তৈরি হবে না। যেহেতু আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য এই আলাপটা করছি, সো আমাদেরকে তো একটা ঐক্যমতে পৌঁছাতে হবে কম বেশি একটা জায়গা থেকে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আলোচনাটা রবিবার দিন আবার অসমাপ্ত আলোচনা শুরু হবে, হয়তো 2-1 দিনের মধ্যে অনেকখানি ঐক্যমতে পৌঁছানো যাবে। জি, আপনার কাছে আবার ফিরবো। এম এ আজিজ, আপনার কাছে আসতে চাচ্ছি। জাতীয় এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পরিবর্তন এনেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে বলা হচ্ছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এর নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে, কাঠামোতে পরিবর্তন আনার কথা হয়েছে। এমন সময় বিএনপি বলেছে তারা 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন বলে যে প্রস্তাবটি এসেছে সেটা মানবে যদি এমন কোনো পর্ষদ না তৈরি হয়। এতে কি মনে হচ্ছে যে ঐক্যমত্য কমিশনকে চাপে রাখার কোনো চেষ্টা দেখছেন? ধন্যবাদ আপনাকে। এখানে এই যে ঐক্যমত্য কমিশন যে আলোচনাগুলো করছে, হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে 3 জোটের রূপরেখা হয়েছিল, পাবলিক কমিটমেন্ট করেছিল, কিন্তু সেটা কেউ রাখে নাই। বলছে ও আগে রাখে নাই, আমি পিছিয়ে রাখবো কেন? এখন যে ঐক্যমত্য কমিশন বসছে, দল আছে 30-32টা দল, এরা কি দেশের মালিক? সংবিধানে তো জনগণ দেশের মালিক। ওনারা সব কিছু ডিসিশন নিয়েছে, তাহলে ইলেকশন করে লাভ কি? ওনারা সরকার ফর্ম করে দিলেই তো পারে। যেভাবে আলোচনা হচ্ছে, ওই ঐক্যমত্য কমিশন সরকারটাও বানায় দিলে হয়, ভোট দরকার নাই। ভোট দরকার কি? ওনারা তো সবই সমাধান করতেছে। এখন আমার কথা হচ্ছে, নির্বাচিত সরকারটা দরকার কেন? যদি সব ডিসিশন এখান থেকে চাপিয়ে দেওয়া হয়, ধরেন কথায় নির্বাচন হবে, সংসদে এরা অনুমোদন করবে। এখন ধরেন কারো চাপায় দেওয়া হলো। আমি জানি যে যেমন বিএনপির হলো জাতীয়তাবাদে বিশ্বাসী, পঞ্চম সংসদে আওয়ামী লীগ বাদ করে দিছে, তাই না? এখন যদি বিএনপি সরকারে গেলে তো এটা অবশ্যই পুনর্জীবন করবে, অবশ্যই। এটা যত আন্দোলন করে, বিএনপি জাতীয়তাবাদী রাজনীতি থাকেই না। এটা না থাকলে এখানে এক করবেন কি? ওনার রাজনীতি আছে, ওনার নীতি আছে, উনি কি সবার সাথে একমত হবে? জামাতের সাথে বাম রাজনীতি একমত হবে? প্রত্যেকটা দলের আলাদা আদর্শ আছে, আলাদা নীতি আছে।
100 ভাগ একমত হবে না। আমার কথা হচ্ছে আগামী দিনে নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন এবং মানে সবাই আন্তরিকতার সাথে ক্ষমতা হস্তান্তর 5 বছর পরে করে এই জায়গাটা সংস্কারটা আপনার স্থির করা, চেষ্টা করা। এখানে যদি ঐক্যমত হয়, আমার তো মনে হয় না যে আপনার ঐক্যমতের কোনো সমস্যা হবে কোনো দলের। এখন যদি কারো ঘাড়ের উপরে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় অথবা কাউকে ঠ্যাক দেওয়ার জন্যে, এখন বিএনপি ক্ষমতায় আসবে মনে হচ্ছে, জনমনের ধারণা সরকার ফর্ম করবে, সুতরাং যত পারো তারে বন্দি করো, তাহলে তো বন্দি দশার থেকে সে ছুটবে শিকল ছেড়ে। সুতরাং আমার কথা হলো আন্তরিকভাবে সবাই ঐক্যমত্য হোক। যেমন ধরেন বিএনপি কতদিন এই যে 2 টার্মের বেশি 2 টার্মে তারা মানতে রাজি হয় না, এখন রাজি হয়েছে। তারা এখন সাংবিধানিক পদগুলি তারা বলার চেষ্টা করছে, যদি সব এক্সিকিউটিভ ক্ষমতা যদি সব কিছু আটকায় দেওয়া হয়, তাহলে আমরা একমত হব কি করে? তাহলে আমরা ওই শর্ত, ওইটা যদি সাংবিধানিক এক্সিকিউটিভ অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি আলাদা করে ফেলা দেওয়া হয়, তাহলে সরকার চালানো তো বিপদ। যেভাবে করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, তাহলে তো রাষ্ট্র যে সরকারি ক্ষমতা, এখন উনিও তো হয়তো এমপি হবেন, নমিনেশন পাবেন, উনিও তো কী করবেন? উনি এখানেই সব দিলেন, আবার এখন জনগণ ভোট দিয়ে রেজাল্ট করলে উল্টা। আপনি 91 সালে কি হয়েছে? কেউ কি ধারণা করছে বিএনপি ক্ষমতায় আসবে? কেউ তো চিন্তা করে নাই। আওয়ামী লীগ ক্ষমতা আসবে এটা চিন্তাই করেছে, কিন্তু শেষ পর্যন্ত 2/3 মেজরিটি নিয়ে জিতে পারছে, কারণ পাবলিক ভিতরে যে তাদের ধারণা পোষণ করছে, ভোটটা ওইভাবে হয়ে গেল। এখন ধরেন ধারণা করতেছেন এখন এনসিপির বিরুদ্ধেই রায় হয়ে গেল, ওনার এইসব থাকবে? থাকবে না তো। সুতরাং জনগণের উপরে কিছুটা আস্থা রাখতে হবে, জনগণের জন্য কিছু সিদ্ধান্ত দেওয়ার মানে অধিকার রাখতে হবে। এখানে সংবিধানে জনগণ হলো মালিক, রাজনৈতিক দল সরকার চালাবে। রাজনৈতিক দেশ, মানবিক একটা বাংলাদেশ, যেমন 5ই আগস্টের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেটা, সেটা হচ্ছে মানবিক বাংলাদেশ, গণতন্ত্র, ফ্যাসিবাদের বিলোপ, অর্থাৎ গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, মানবিক বাংলাদেশ চাই। এই তো, এইটা হলো মূল কথা। ন্যূনতম কতটুকু ঐক্যমত্য হলে নির্বাচিত সরকার আসা উচিত, নির্বাচন দেওয়া? আমার কথা হলো একটা নিরপেক্ষ নির্বাচন হতে যত টাইট আইন করা হোক, আমি মনে করি এটা করা উচিত। 2, 5 বছর পূর্ণ হলে যিনি সরকারে থাকলে, যেমন 3 টার্ম জোর করে রাতে ভোট করে, এই করে সেই করে, বিরোধী দল না আসতে দিয়া আমি নির্বাচন করে 3 টার্ম ক্ষমতায় থাকলো আওয়ামী লীগ, এই পরিস্থিতি যাতে না হয়। 5 বছর পূরণ হবে, সে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করবে। সহজ কথা। এই জায়গায় আইন করেন, যত খুশি আইন করেন, কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে জনগণ ভোট দিয়ে সরকার তৈরি করবে, সেখানে জনগণের প্রত্যাশা, জনগণের প্রতিনিধি আপনার সংসদে দিবে। সুতরাং জনগণ তো প্রতিনিধির মাধ্যমে কথা বলবে। সে জায়গায় যদি আপনি বন্দি কয়েকটা রাজনৈতিক দল যদি দেশের মালিক হয়ে যায়, তাহলে জনগণকে ভোট দরকার কেন? আমার বক্তব্য ওইখানেই। জি, আপনার কাছে আবারও ফিরবো। নুরুল হক নূর, জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রশ্নে যখন বিএনপির দ্বিমত রয়ে গেছিল, এনসিসি বিষয় থেকে কিছুটা সরে এসেছিল জাতীয় ঐকমত্য কমিশন, নাম পরিবর্তন কিংবা কাঠামো পরিবর্তন, আলোচনার মাঝেই আপনি বলেছিলেন 2 দিন 2-1টি দলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে যে ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে কিংবা কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে, এমন মন্তব্য করেছেন। এই যে সাংবিধানিক কাউন্সিল প্রশ্ন থেকে কিছুটা সরে আসা ঐকমত্য কমিশনের, এটা কি সেই বিষয়েরই প্রতিফলন হচ্ছে কিনা? আসলে ওই যে আপনার বলে, আমরা যতই জাস্টিসের কথা বলি না কেন, একেবারে জাস্টিস অনেক জায়গায় কিন্তু আমরা এনশিওর করতে পারি না। যে আপনার জর্জ অরওয়েলের একটা বিখ্যাত লাইন হচ্ছে এরকম যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দেন আদার। এটা একটা বাস্তবতা। আমরা যতই বলি না কেন, আইন সকলের জন্য সমান, আইন সকলের জন্য সমান না, এই দেশেও না, অন্য অনেক দেশেও না। তো সেই ক্ষেত্রে বিশেষ করে এই সংস্কার কমিশনের আলোচনায় আজিজ ভাই যেই কোশ্চেনটা করেছে, তার সাথে আমি পুরোপুরি একমত যে এইখানে যে 30-32টা রাজনৈতিক দল যাদেরকে আলোচনায় ডাকা হচ্ছে, অনেক একেবারে নাম সর্বস্ব দল, একজন ছাড়া ওই দলের আর কেউ নেই, এরকম দলও আছে। তো তাহলে ওই একজনের চেয়ে তো আমি মনে করি আজিজ ভাইয়ের পাওয়ার বেশি, পাওয়ার বলতে পজিটিভ পাওয়ার, সোসাইটিতে যে ইনফ্লুয়েন্সিয়াল আপনার তার যেটা ইনফ্লুয়েন্স,
সোসাইটির বিভিন্ন মানুষ যে তার কথায় প্রভাবিত হয়, তার কথা শোনে যে আজিজ ভাই, সাংবাদিক আজিজ ভাই কি বলে। সো এইখানে ওই রাজনৈতিক দলের পাশাপাশি ঠিক আছে আপনি একজন ডাকেন, আপত্তি নেই, কিন্তু পাশাপাশি আমরা বারবার যেটা বলছি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার সমস্ত পেশাজীবী সংগঠন, সাংবাদিক, শিক্ষক, নাগরিক সমাজ যারা মোটামুটি ভূমিকা রেখেছে তাদের একটা ওপিনিয়ন শুনতে হবে। কিন্তু আপনারা দেখছেন টেলিভিশন লাইভ হচ্ছে, রাজনৈতিক দলের নেতারা এই আলাপটা তুলছে, কিন্তু আমাদের এখনো অভিমত হচ্ছে যে চূড়ান্ত করার আগে তাদেরও মতামত নাগরিকদের নিতে হবে। এখন এখানে আজিজ ভাইয়ের সাথে একটা জায়গায় আমি একটু দ্বিমত হচ্ছে, যেটা যে আমরা যেটা কনভেনশনাল যে সমস্ত কালচারগুলো দেখে এসেছি যে নির্বাচিত সরকারের পরে পার্লামেন্ট বিভিন্ন আইন কানুন তৈরি করে। এই দেশে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়েই তো ধরেন এই আপনার ৭১-এর পরের ৯০ পর্যন্ত আমরা এক ধরনের শাসন ব্যবস্থা দেখেছি, সামরিক শাসন, কু পাল্টা কু, ক্ষমতা দখল। ৯১ থেকে আমরা একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে গেলাম। সেইখানেও আমরা ৩টা ইলেকশন ৯১, ৯৬, ২০০১ ফ্রি ফেয়ার ক্রেডিবল হলেও ৮ সালে আমরা দেখেছি ইন্ডিয়ান ব্লু প্রিন্টে ইলেকশন হয়েছে, এবং তারপর থেকে তো আনলিমিটেড একটা ফ্যাসিবাদ আমাদের উপরে জেকে বসলো। তাহলে ওই পার্লামেন্টারি ডেমোক্রেসির ত্রুটি ছিল এবং সংসদীয় গণতন্ত্র বা ব্যবস্থার ত্রুটি ছিল বিধায় কিন্তু এই ফ্যাসিবাদ ১৬ বছর আমাদের উপরে জেকে বসেছিল। তো এই গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী এখন আমরা কি বলছি যে এই ফ্যাসিবাদী কাঠামো যেন ভবিষ্যতে কেউ তৈরি না করতে পারে, কিংবা ফ্যাসিস্ট যেন কেউ না হয়ে ওঠে, এই জন্য এই আপনার ব্যবস্থাগুলো একটা পরিবর্তন, এবং আমরা একটা নতুন সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে আমরা সমস্ত নাগরিকরা কমিটমেন্টের মধ্য দিয়ে আগামীতে আমরা চলবো, সেটা যার যার পেশাদার জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে। সেই জন্য আমরা আলাপ আলোচনা করছি এই সংস্কার, যে কি আমরা দেখছি যে প্রধানমন্ত্রী যেটা বলে এই দেশে নারীকে পুরুষ বানানো আর পুরুষকে নারী বানানো ছাড়া সব ক্ষমতা তিনি এনজয় করেন। সেজন্য আমরা বলছি যে এই প্রধানমন্ত্রীর ক্ষমতাটা ভারসাম্য আনতে হবে। রাষ্ট্রপতির ক্ষেত্রে বলা হয় যে আপনার মাজার জিয়ারত, মিলাদে অংশগ্রহণ ছাড়া, শপথ পড়ানো ছাড়া তার কোনো কাজ নাই। তো আমরা বলছি রাষ্ট্রের এরকম একটা পথ শুধু আলংকারিক না রেখে একটু ভারসাম্য প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। সংসদে আমরা দেখি খালি যেটা বলে যে হ্যাঁ না আপনার ভোটের সংসদ সদস্যরা, তো এইখানে আমরা চাচ্ছিলাম যে তারা একটু রোল প্লে করুক। এই কারণে আমরা একটা ভাইব্রেন্ট এবং ব্যালেন্স পার্লামেন্টের জন্য আমরা কতগুলো সংশোধনীর কথা বলছি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং উচ্চ কক্ষে ১০০ সিট থাকবে, নিচে ৪০০ সিট হবে। ১০০ সিট হবে প্রপোর্শনেট আকারে, যে অর্থাৎ যেই দলের যত পার্সেন্ট ভোট হবে, ধরেন আমার দল যদি সারা দেশ মিলে 5% ভোট পায়, উচ্চ কক্ষে ১০০-এর মধ্যে আমার দলের ৫ জন প্রতিনিধিত্ব থাকবে। তাহলে কি হচ্ছে, ওই এক দলের আধিপত্যের পার্লামেন্ট হচ্ছে না, যেটা ৯১-এ বিএনপি সরকার গঠন করছে সারা দেশে ৩১% ভোট পেয়ে। তার প্রধান নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী দল ছিল আওয়ামী লীগ, ৩০% ভোট পেয়ে তারা ওই সময় রাষ্ট্র পরিচালনায় খুব বেশি ভূমিকা রাখতে পারেনি। আবার ২০০১ সালে বিএনপি ৪১% ভোট পেয়ে সরকার গঠন করছে, আওয়ামী লীগ ৪০% ভোট পেয়ে বিরোধী দল হয়েছিল, কিন্তু কার্যত তার এই ৪০% ভোট বা জনমতের কোনো দাম ছিল না। তো আমরা বলছি সামনের ইলেকশনেও কিন্তু এরকম হবে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে এই যে যারা ৪০-৩০% পপুলেশনের জনমতকে ধারণ করে, তাদেরও রাষ্ট্রে একটা আপনার অংশীদারিত্ব থাকা দরকার সরকার পরিচালনায়। এই জন্য আমরা বলছি সংসদীয় বিভিন্ন কমিটিতে বিরোধী দলেরও একটা প্রতিনিধিত্ব নেয়া। এইভাবে আমরা কিছু সংস্কার আলাপগুলো করছি যেগুলো রাজনৈতিক সরকার করবে না বা করে নাই গত ৫০ বছরও। যেমন ধরেন ৭৪ সালে আপনার আমরা শেখ মুজিবের শাসনামলের সমালোচনা করি, অবশ্যই এই আপনার বাকশালের মতো জঘন্য শাসন ব্যবস্থা, কিংবা ৭২-এর পরে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করে যে একদলীয় শাসন কায়েম করেছিল, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, সেটার নিন্দা আমরা জানাই, সেটা নিয়ে সমালোচনা হওয়া দরকার। কিন্তু সেই এই আপনার বাকশালের সময়, সেই একদলীয় শাসনের সময় একটা বিশেষ ক্ষমতা আইন তৈরি করেছে ৭৪-এ। এই গত ৪৯ বছর যদি আমরা হিসেব করি, সব সরকার এই আপনার ৫০-৫১ বছর সব সরকারই কিন্তু আপনার এই বিশেষ ক্ষমতা আইনকে ব্যবহার করেছে, কেউ কিন্তু চেঞ্জ করে নেই। এমনকি আমরা এই যে আজকে গুম খুনের সবচেয়ে ভুক্তভোগী ভিকটিম বিএনপি, জামাত, ধরেন আমরা আরও অনেক পরে রাজনীতিতে এসেছি, গত ৭-৮ বছর ধরে আমরা যে র্যাবকে নিয়ে সমালোচনা করছি, এই র্যাব কিন্তু বিএনপি গঠন করেছিল ক্ষমতায় থাকতে। তাহলে আমাদের দেশের কালচারে আমরা দেখেছি যে ক্ষমতায় চায় প্রতিপক্ষকে একেবারে নির্মূল করে দিতে চায়। তো এই জন্য আমরা বলছি যে এইবার যেহেতু আন্দোলনের ফলে একটা গণ অভ্যুত্থান ঘটেছে, এবং এই গণ অভ্যুত্থান রাজনৈতিকভাবে গত ১৬ বছর ঘটাতে পারে নাই। রাজনৈতিক দলগুলো পাবলিককে কল করেছে, পাবলিক ওই অর্থে সাড়া দেয় নেই, সমর্থন দেয় নেই, কারণ রাজনৈতিক দলগুলোর প্রতি সেই আস্থাটা জনগণের গড়ে ওঠে নেই। রাজনৈতিক জনগণ মনে করেছে যে যেই লঙ্কায় যাবে সেই রাবণ হবে, যে ক্ষমতায় যাবে সে ক্ষমতা এনজয় করবে, কাজে এই দেশের জনগণের ভাগ্যের খুব বেশি পরিবর্তন হবে না। যখন এই ছাত্রদের সরকারি চাকরিতে একটা বৈষম্যমূলক কোটা ব্যবস্থার মধ্যে দিয়ে আন্দোলনের মাধ্যমে যখন নির্যাতন নিপীড়নের ফলে
ছাত্ররা যখন একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য ডাক দিয়েছে, নাগরিকরা কিন্তু সেটাতে সাড়া দিয়েছে এবং বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে। কাজে আমরা মনে করি যে এই ছাত্র জনতা আমাদের দায়িত্ব এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করা। সেই জন্য আমরা বলছি সবকিছু শুধুমাত্র নির্বাচিত পার্লামেন্ট কিংবা নির্বাচিত সরকার হাতে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে তো রাজনৈতিক দল 16 বছরে অনেক কিছু করতে পারত। রাজনৈতিক দলের প্রতি তো জনগণের সেই আস্থাটা তৈরি হয়নি। আজকে যে গণঅভ্যুত্থান পরবর্তী যে আস্থাটা ইউনূস সরকারের প্রতি তৈরি হয়েছিল, সেইটার মাধ্যমে যেন একটা বাস্তবায়ন হয়, সেই জন্য এই সংস্কার আলাপগুলো চলছে। আমরা মনে করি সব স্টেক হোল্ডারদেরকে এখানে কানেক্ট করা। তার আগে একটু যেহেতু নির্বাচনের কথা আসলো, জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে, এ বিষয়ে নিয়ে বিতর্ক আছে। এনসিপি এবং জামায়াতের দাবি স্থানীয় নির্বাচন আগে হতে হবে, কোনোভাবে স্থানীয় নির্বাচন আগে নয়। সাফ জানিয়েছে বিএনপি বড় বড় বেশ কিছু বিষয়ে ঐক্য আসলেও এগুলো বড় বড় বিষয় যেখানে অনৈক্যের সুর দেখা যাচ্ছে। এতে কি মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার চাপে পড়তে যাচ্ছে দেখেন, কিনা? ঝামেলা বাঁধালে শেষেও বাঁধান যায়। আপনি বলেন তো, আগে কি এই মানে স্থানীয় সরকার নির্বাচনের দাবি কি আগে ছিল? আনুপাতিক নির্বাচনের দাবি কি আগে ছিল? এটাতে মনে হয় যে ইচ্ছাকৃতভাবে বিএনপিকে আটকানোর জন্য এগুলি করা হচ্ছে। আগের থেকে দাবিটা করলো না কেন? ধরেন জামাত ইসলামের কথা বলছেন, জামাত ইসলাম তো নির্বাচন রোজার আগেও চাইছে, হ্যাঁ চাইছে না? এখন তো নির্বাচনে আবার কয় মৌলিক গণতন্ত্র, তারপরে আবার বলল যে এখন ওই আনুপাতিক নির্বাচন চাই, তারপরে আবার স্থানীয় সরকার নির্বাচন চাই। স্থানীয় সরকার যদি নির্বাচন চান তাহলে সেখানে তো প্রতীক থাকবে না। প্রতীক না থাকলে তো সেখানে ধরেন ফেসিবাদের দোষরাও দাঁড়াইলো আত্মগোপনে, তারাও তো সিট পেয়ে যাবে। তো তাহলে এটা কার্যক্রম স্থগিত রাখছেন কেন? তুলে দেন, সবাই নির্বাচন করেন। হ্যাঁ, তা আমার কথা হচ্ছে যে আপনি নির্বাচন করবেন, আনুপাতিক হারে নির্বাচন, হ্যাঁ বিশ্বে অনেক দেশই হচ্ছে। আমার বক্তব্য এখানে, নূর ভাই তো নেতা, ব্রিটেনে ওনারদেরকে আগে সংশোধন হতে হবে। গায়ের জোরে ধরেন বামপন্থী যারা বাম রাজনীতি করে, তারা গণতন্ত্র কি কোন দেশে আছে গণতন্ত্র? আমরা যে গণতন্ত্র বুঝি, আমরা তো ওয়েস্টমিনিস্টার সিস্টেম, ব্রিটিশ সিস্টেম। ব্রিটেনে তো রাজা আছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, সবই আছে, কিন্তু সেখানে তো লিখিত কনস্টিটিউশনই নাই। তারা তো চলছে। আমরা এত লিখিত পড়িত, তারপরেও চলতে পারি না। সুতরাং রাজনৈতিক নেতাদেরকে আগে সংশোধন হতে হবে। তো সেই জায়গায় তো আমাদের নাই। তাহলে রাজনৈতিক নেতারা কি হবে সেটা সংশোধন করেন, সেটা তো ওঠান না। আপনারা যে ফ্যাসিস্ট হয়ে যাবেন না, আপনারা গণতান্ত্রিক চর্চায় সবাই নিজেদেরকে তৈরি করবেন। আপনি দেখেন মুক্তিযুদ্ধের সময় যে দাবিগুলি ছিল আর ছাত্রদের যে দাবি ছিল অলমোস্ট সেম ইন্টারপ্রিটেশন। তখন তো আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করছি, দেশ স্বাধীন। সেখানেও শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে এবং আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে গণতন্ত্রের জন্য ফাইট করছি। এখানেও প্রায় তাই, বৈষম্য বিরোধ মানেই তাই। কিন্তু 53টা বছর হয়ে গেল, 54 বছরে পড়লো। আপনি বলেন তো রাজনৈতিক সূচকে রাজনীতি অনেক পিছিয়ে গেছি না? আমরা পিছিয়ে গেছি। এটা কার পিছিয়েছি? আমরা পিছিয়েছে রাজনীতিবিদরা, যারা ক্ষমতায় বারবার ছিল, এরা পিছিয়ে এই জায়গার নিচে। এখন আমার কথা হলো যে সমাজতান্ত্রিক রাজনীতিবিদ আর ইসলামিক পন্থীকে এক জায়গায় যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, এটা গোজামিল। আমি পরিষ্কার, এটা টিকবে না। ধরেন আপনি সমাজতান্ত্রিক হ্যাঁ তো চাপে পড়ে বলতেছে হ্যাঁ আমরা আছি, গণতন্ত্রের মধ্যে আছি। কোন দেশে গণতন্ত্র চর্চা হয়? সমাজতন্ত্রে নাই তো। এগুলো করেন না। এই জন্য আমার কথা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সংস্কারটা বেশি করে করেন। হ্যাঁ, আর আপনি যেটা হচ্ছে যে আমার 70% হয়ে গেছে, আপনারা একমত হয়েছেন, পিএম প্রেসিডেন্টের ভারসাম্যটা ঠিক করেন। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা যে প্রসেসে এনসিপির প্রস্তাবে আসলেই কিন্তু মানুষ কিন্তু না, এনসিপির প্রস্তাবে ধরেন সবসময় দেখা যায় যে এখন জামাত ইসলাম কিন্তু একমত হয় প্রায় ক্ষেত্রেই। তাদের ভিতরে আনহোলি অ্যালায়েন্স আছে কিনা জানি না, হ্যাঁ এক হয়। তো এগুলোতে এই প্রস্তাবগুলো তো পরে আসতেছে। এটার সংস্কারের ভিতরে আমার যদি অনেক প্রশ্ন আছে যে বর্তমান রাষ্ট্রপতির কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সমুন্নত রাখার জন্য নিছে। তো সংবিধান সংস্কার করার কি ম্যান্ডেট আছে এই সরকারের? রাজনৈতিক দলরা বসছে আমরা মানি,
কিন্তু আপনারা এমন কিছু করেন না গিলোটিন, আপনারাই মানবেন না, এমনটা যেন না হয়। জি। আমার কথা হচ্ছে যে নির্বাচনটা নিরপেক্ষ করেন এবং ক্ষমতা হস্তান্তরটা করেন, জনগণের অধিকারও রাখেন, জনগণের অধিকার সব খর্ব করে দিন না, এটি আমার বক্তব্য। আপনার কাছে আসতে চাই নুরুল হক নূর, যেখানে আপনি শেষ করেছিলেন সেখানে যে নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়ার আগে সংস্কারের প্রশ্ন আপনি 2024-এর শেষের দিকে কিংবা 25-এর শুরুর দিকেও আগে সংস্কার না করে নির্বাচন কোনোভাবেই না এমন মন্তব্য করেছেন। এরপর কিছুদিন আগে আপনি বলেছেন অন্য শীর্ষস্থানীয় দলের মতো আমরাও আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই। ফেসবুক পোস্টে গতকাল আপনি বলেছেন নতুন বাংলাদেশ গড়তে সংস্কারের প্রশ্নে কোনো আপোষ নেই। ডিসেম্বর আসতে আসতে কি আপনাদের আবার কোনো নতুন মন্তব্য পাবো আমরা? দেখেন, রাজনীতিতে অবস্থান এবং প্রেক্ষাপটের কারণে রাজনৈতিক দলের কৌশল পরিবর্তন হয়, এটা স্বাভাবিক। যেমন বিএনপি শুরুর দিকে বেশ কিছু সংস্কার প্রশ্নে রিজিট ছিল, জামাত রিজিট ছিল, সরে আসছে সে নির্বাচনের প্রশ্নে। তো এইটা পরিস্থিতি অনুযায়ী নতুন নতুন রণকৌশল, নতুন নতুন মেরুকরণ এটা আপনি দেখতে পাবেন। এটা গণ অধিকার না, অনেক দলদের নির্বাচনের আগে অনেক দল, এই যে এখন জোট আলোচনা হচ্ছে না, এখন কিন্তু কোনো রাজনৈতিক দলের জোট নাই, এমনকি বিএনপিরও কিন্তু কোনো নির্বাচনী জোট নাই। আপনাদের সর্বশেষ অবস্থানটা রাইট, নাই সেটা বলছি, নির্বাচন আসতে দেখবেন অনেক ধরনের জোট তৈরি হচ্ছে। এখন আমি আপনি যেটা বলছেন যে এই লোকাল নির্বাচনের বিষয়, এখানে একটু বলতে চাই 1 মিনিট। যে প্রথম হচ্ছে যে শুরুর থেকে এই গণঅভ্যুত্থানের পর এবং এমনকি গণঅভ্যুত্থানের পূর্বেও আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু ভাই ছিল, আওয়ামী লীগের আমলে তখন অতিথি। সেখানে আমরা পরিষ্কারভাবে বলছিলাম দেশের ওই সংকট বিবেচনায় শেখ হাসিনার উদ্দেশ্যে যে শেখ হাসিনা এবং এই সরকার পদত্যাগ করে 2 বছরের জন্য জাতীয় সরকার হতে পারে, যেটা আমরা এই অভ্যুত্থানের পরপর আমরা বলেছিলাম যে রাষ্ট্র সংস্কার এবং সামগ্রিক প্রেক্ষাপটে 2 বছরের জন্য জাতীয় সরকার হতে পারে। আমরা একা বলেছিলাম, অনেকে এটাতে এগ্রি করে নেই, যে কারণে আমাদের পজিশন আমরা চেঞ্জ করেছি। আমরাই বলেছিলাম যে যেহেতু ফ্যাসিবাদের সাথে জড়িত থাকার অভিযোগে কিংবা বিতর্কিত ভোট ডাকাতির নির্বাচন, ভোট ছাড়া নির্বাচনের স্থানীয় জনপ্রতিনিধি হওয়ায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই যে বাংলাদেশের আপনার উপজেলা পর্যায়ের উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, এতগুলো আপনার জনপ্রতিনিধি না থাকার ফলে মানুষ যে সেবা পেতে ভোগান্তি হচ্ছে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু যে লোকাল গভর্নমেন্টটা, সেইটা কার্যত অকেজো হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা বলছিলাম যে স্থানীয় নির্বাচনটা দ্রুত সময়ের মধ্যে হওয়া দরকার। সেটা তো শুরুর দিকে অনেক দল বলে নাই, যে কারণে আমরা ভাবছি আর নিজের একা একা কত চিল্লাবো, তো আমরা বলি নাই। এখন জামাত বলছে, এনসিপি বলছে, ইসলামী আন্দোলন বলছে, তা তো ভালো, আমাদের পুরানো লাইনে সবাই আসছে, সুতরাং তাতে আমরা উই আর ভেরি হ্যাপি। এবং আমরা অবশ্যই চাবো যে যদি জাতীয় নির্বাচনের আগে সম্ভব হয়, এবং সেটা সম্ভব, কারণ এই প্রশাসন নির্বাচনের ক্ষেত্রে কি করতে পারবে তার ফিটনেসটা দেখার জন্য হলেও আমার মনে হয় যে স্থানীয় নির্বাচনের অন্তত 2-1টা ধাপ হতে পারে। 12টা সিটি কর্পোরেশন আছে, সবগুলো না হলে 12টা সিটি কর্পোরেশন ইলেকশন করুক, উপজেলা কিংবা পৌরসভার একটা ধাপ অন্তত করলে প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজনৈতিক দলের আচরণ, যেটা আজিজ ভাই বলেছে যে রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্রের পরিবর্তন হওয়া, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া জরুরি। এখন কিন্তু কোনো জায়গায় ওইটা আমরা লক্ষ্য করছি না। সারা বাংলাদেশে আপনি যান, ইউনিয়ন থেকে শুরু করে শহর পর্যন্ত জোর যার মুল্লুক তার, যার যত শক্তি তার তত আধিপত্য বিভিন্ন এলাকায়, তার বাইরে কেউ নেই। প্রশাসন অনেক ক্ষেত্রে তার কাছে অসহায়, এবং এই যে প্রশাসনের যে চরিত্র, আমরা রাজনৈতিক দলের সুবাদে তো বিভিন্ন জায়গায় কথা বলি, খোঁজ খবর নেই, তারাও বায়াস ভূমিকা পালন করতেছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে। তাহলে এই প্রশাসন দিয়ে যেটা ডক্টর ইউনূস বলল যে তিনি একটা সেরা নির্বাচন দিতে চান, সেটা সম্ভব হবে না। কাজে এর জন্য তো কিছু লিটমাস টেস্ট দরকার। সেই জন্য আমরা বলছি লোকাল ইলেকশন হইলে ভালো। আর আমাদের পজিশন বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা মনে করি যে তরুণদের একটা রাজনৈতিক দল হিসেবে এবং গতানুগতিক রাজনীতির বাইরে, দেখেন এখন যে এনসিপি গঠন হয়েছে তারাও তো সরকারের সুবিধা পাচ্ছে, আমরা তো একটা ফ্যাসিবাদের আমলে জন্ম নিয়েছি রাজনৈতিকভাবে। কাজে আমরা কিন্তু সরকারের সুবিধা কিংবা এজেন্সির সুবিধায় তৈরি হয়নি, একবারে আন্দোলন সংগ্রাম থেকে একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠা। মানুষের যে আমাদের প্রতি প্রত্যাশা ছিল পরিবর্তন এবং গণমুখী চিন্তাভাবনা, সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীর বাংলাদেশে জনগণের চিন্তা ভাবনার প্রতিফলন হয় এমন রাজনীতি করব। সেটা যদি হয় কোনো জোট কেন্দ্রিক যদি হয় যেটা সিঙ্গেললি এগিয়ে যাব, সেটা এগিয়ে যাব। আমাদের পজিশন এটা রাজনৈতিকভাবে আগে সংস্কার নাকি নির্বাচন? অবশ্যই আমরা যেটা স্ট্যাটাস দিয়ে বলছি যে, এবং এটা তো আমাদের সবারই কমিটমেন্ট একটা, যে ভাই বলেছে যেটা ন্যূনতম রিফর্ম, যতটুকু ন্যূনতম কিংবা মৌলিক, অনেকে বলছেন এত পেঁচাপেচির দরকার নেই, আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারটা অবশ্যই সেই সংস্কার। সব সংস্কার কি করা সম্ভব এইটুকু সময়ের মধ্যে? প্রয়োজনীয় সব সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সব তো আমরা এখন করে ফেলতে পারবো না, যতক্ষণই আমরা পারি। এবং সেই সংস্কার শেষে যদি নির্বাচন ডিসেম্বরে সরকার দিতে পারে,
আমাদের আপত্তি নেই। সেই সংস্কার দিয়ে নির্বাচনের জন্য যদি আরো 6 মাস লাগে সেটা হোক। আমাদের এইখানে কোনো দলগতভাবে রিজার্ভেশন নাই। জাতীয় ঐক্যমতের জায়গা থেকে জাতির স্বার্থে আমরা ফ্লেক্সিবল এখানে। এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই। নুরুল হক নূর বলেছেন প্রশাসনের ফিটনেস দেখার জন্য, লিটমাস টেস্টের জন্য হলেও আগে স্থানীয় নির্বাচন দরকার। আপনার কি মনে হয় যে আগে স্থানীয় নির্বাচন হলে প্রশাসনের ফিটনেস দেখা যাবে যে জাতীয় নির্বাচনের জন্য সরকার প্রস্তুত কিনা? স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু আসলে সবচেয়ে বড়। আপনার সংসদ নির্বাচন ভাগ করতে পারবেন, ভারতে হয় না, 1 মাস ধরে নির্বাচন হয়। আপনি আমাদের 8টা ডিভিশন আছে, 8টা ডিভিশন 8 দিন নির্বাচন করেন না। এবং আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, আর্মিও ডিপ্লয় করেন, পুলিশও ডিপ্লয় থাকুক। আর্মির দাঁড়ায় থাকলে যে পুলিশটা থাকবে সেও কিন্তু শক্তিশালী হবে। আর নির্বাচন করবেন ওনারা, ওনাদেরকেও তো একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য ওনারা কমিটি করুক, যা করুক, রাজনৈতিক দল, ওনারা তো বড় স্টেক হোল্ডার। ওনারা নির্বাচন নিরপেক্ষ চাইলে নির্বাচন নিরপেক্ষ হবে না কেন? কিন্তু আপনি যদি স্থানীয় সরকার নির্বাচন করতে চান, এই সরকার স্থানীয় সরকার নির্বাচন আমাদের হাতে তুলে দিছে ভেঙে। সব জায়গায় ইউএনও এখন চিফ। তো আপনি একবারে সবগুলো করতে হবে। তো আপনি পার্ট করেন, কিন্তু সবগুলো করতে হবে। তো এই নির্বাচন তো পিছিয়ে যাবে। নির্বাচন পিছিয়ে গেলে এই যে নূর ভাই যে বলল, উনি তো তরুণদের অগ্রভাগে কোটা সংস্কারের নেতা ছিলেন, মূল নেতা ছিলেন। এখন 52 সাল থেকে শুরু করে এই 2024 পর্যন্ত সব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তরুণরা, কিন্তু এই তরুণদের মতো এত বিতর্কিত হয় নাই। ওনারা যদি সংসদ নির্বাচন পিছাতে থাকে, যদি আরো 1 বছর 2 বছর পিছিয়ে যায়, এনসিপি তো ফুরায় যাবে। এনসিপি তো লোকই থাকবে না, যে অবস্থা তৈরি হচ্ছে যেভাবে ছোট হচ্ছে। এই যে আজকেও দেখলাম আর একটা বৈষম্য বিরোধী সংগঠন হয়ে গেল ভিতর থেকে। সুতরাং এটা তো থাকবে না। আমার কথা হচ্ছে তরুণদেরকে আপনার রক্ষা করতে হবে। এই ধরেন এই যে 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ছাত্ররা এই আন্দোলনে ছিল। একটা ডক্টর মোহাম্মদ ইউনূস একবার বলছে, বাবারে লেখাপড়াও করো, সরকারও চালাও, পার্টি করো, রাজনীতি করো। যাদের 18 বছর বয়স আছে তারা রাজনীতি করতে পারে, কিন্তু পড়াশোনার দিকে তো মনোযোগী নাই, সব বিতর্কে জড়ায় গেছে। আপনি নির্বাচনের কথা বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য এই প্রশাসন ফিট কিনা? কারণ আমরা দেখি মবের মুখে পুলিশ পাশে দাঁড়িয়ে থাকে, পুলিশের প্রতিবাদ করার মতো জায়গাটুকু থাকে না, গ্রেফতার তো দূরের কথা। সেই পুলিশ দিয়ে কি নির্বাচন কেন করবে? পুলিশ দিয়ে তো নির্বাচন বলি নাই। আমি তো বললাম আর্মিকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখছেন। তার প্রতিফলন কতটা দেখা যাচ্ছে? হ্যাঁ, তার প্রতিফলন কতটা দেখা যাচ্ছে? ছোট না দেখা যাবে কি? আপনি ধরেন আপনি নষ্ট করেছেন কয়েক ধাপে। দেখেন এই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলে গেল না, ওখানে আপনার 3 ঘন্টা বসে রইল এয়ারপোর্টে। আপনার ওখানে ইমিগ্রেশন থেকে শুরু করে সব বাহিনীর লোক ছিল না। আপনি ফাইনালি দোষ করলেন কারে? পুলিশ 3টারে সাসপেন্ড করলেন। তো পুলিশ কেমনে কাজ করবে? পুলিশ যদি আপনার কিছু ধরতো, হামিদ সাহেবকে ঠেকাইতো কোথায় এই ফেসিবাদের দোষর বা একটা ঝামেলা তৈরি করার জন্য এই কাম করছে। কেউ পুলিশকে তো টমার থেকে বের করেন নেই এখনো। তো পুলিশ কাজ করে। এই জন্য সহযোগী হিসেবে আনসার দেন, বিডিপি দেন, কিছু সিপাই, আর্মির সিপাই কিছু প্রয়োজনে ইলেকশনের সময় ডেপুটেশনে নিয়ে আসেন, আর্মির হেল্প চান, সেনাবাহিনীকে কাজে লাগান। নির্বাচন হবে না, নির্বাচনটা ভাগ করে করেন। আপনার প্রত্যেকটা ডিভিশন করেন, নাহলে 4 দিনে করেন, হবে না কেন? কিন্তু আপনি এখন স্থানীয় সরকার নির্বাচনটা একদম সব বাতিল করে দিয়েছে, দিয়ে আমাদের কাছে। আপনি এত ফেসিবাদ বিরোধী হয়েছেন, আমাদের কাছে সব স্থানীয় সরকার ছেড়ে দিয়েছেন কেন? এটা বুঝ লাগবে না? আপনি তো বিবেচনা বোধই নাই, সব কিছু আমাদের হাতে তুলে দিয়েছে। ডিসি বানাইছে সব প্রশাসন ক্যাডারের কাছে, আওয়ামী লীগ ডিসি বানাই দিয়েছে। আবার ডিসি এখন উড্র করে, পুলিশ এখন উড্র করে। কি করে? টমার থেকে তো প্রশাসন তো ঠিক করতে পারতেছে না। আমরা ঐক্য অনৈক্যের জায়গা থেকে ঐক্যে সবাই পৌঁছাবে, দেশের ভালো হবে, কল্যাণ হবে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।